বন্ধুগণ, আমাদের এই সভায় যেসব বক্তাদের বক্তব্য রাখার কথা ছিল সবাই বলেছেন। আপনারা সব বক্তৃতা শুনেছেন। আমি সভাপতি হিসেবে শুধু আপনারা ফিরে যাওয়ার আগে তিনটি কথা মনে করিয়ে দেব। নমস্কার, আমি শঙ্কর আপনাদের সামনে। মাঝে মধ্যে অনেকেই একটা অনুরোধ করছেন যে আমরা সবাই জানি সদ্য প্রয়াত হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ওনাকে যদি একটা শ্রদ্ধার্ঘ্য জানানো যায়। এই এপিসোডটা চেষ্টা করছি ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এবং ব্যক্তিগত জীবন ছোটবেলা কেমন কাটিয়েছেন, বাবা বা ঠাকুরদাকে ছিলেন এবং যখন উনি মারা গেলেন দেখে গেলেন, সেটা চেষ্টা করেছি। এখানে অনেকেই রাজনীতি নিয়ে আলোচনা করেন নানান চ্যানেলে, সেটা আমরা সরিয়ে তার ব্যক্তিগত জীবন, তার শৈশব জীবন, তার ভালোবাসার দিক, সেটাই চেষ্টা করছি ধরার। বুদ্ধদেব ভট্টাচার্য 1 মার্চ 1944 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল নেপাল চন্দ্র ভট্টাচার্য। উনি সরস্বত লাইব্রেরিতে অ্যাটাচ ছিলেন। সরস্বত লাইব্রেরি হচ্ছে একটা যেখানে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বিক্রি হয় এবং ওনার ঠাকুরদা একটা বই লিখেছিলেন, যে বইটা এখনো পুরোহিতদের হাতে হাতে ঘোরে। ঠাকুরদা ছিলেন একজন সংস্কৃত স্কলার। ওনার বইটা হচ্ছে পুরোহিত দর্পণ, যেটা প্রত্যেক পুরোহিতরা দেখবে হাতে নিয়ে অনেক সময় ঘোরে, দেখে, পড়ে। এবং ঠাকুরদার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র স্মৃতি এবং ওনার ছোটবেলা কেটেছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় এবং পরবর্তীকালে উনি বেঙ্গলিতে অনার্স করেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেসিডেন্সি থেকে। এটা মোটামুটি ওনার শৈশব সম্পর্কে যা জানি বা জানা গেছে। এবং একটু হলেও রাজনীতির কথা বলতে হয় যে উনি রাজনীতিতে সিপিআইএম পার্টিতে যোগদান করেন 1966 সালে এবং 1968 সালে উনি ডিওয়াইএফআই তার স্টেট সেক্রেটারি হন এবং পলিটব্যুরো মেম্বার হন 2002 সালে। এবং উনি ছিলেন 7ম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি 2000 থেকে 2011 অবধি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এবার আসছি কোথায় উনি থাকতেন। উনি থাকতেন পাম এভিনিউয়ের বালিগঞ্জের ছোট্ট 2 কামরার ঘরে, যে ঘর স্যাঁতস্যাঁতে, যে ঘর মাঝে মধ্যে দেয়ালে চোখলা উঠে যাচ্ছে, সেই রকম একটা ঘরে। এবং ওনার ঘরে সবসময় বই, সংস্কৃতি জগতের সব ব্যাপার ওনার ঘরে দেখা যায়। উনি চেষ্টা করলে হয়তো অনেক ভালো জায়গা থাকতে পারতেন, হয়তো চেষ্টা করেননি, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু ওনার বই, সংস্কৃতি যে কতটা ভালোবাসতেন সেটা ওনার ঘরে গেলেই অনুভব করা যায়। এবার কি রেখে গেলেন? ওনার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য আছেন।
যদি আর্থিক দিক বলা যায় তাহলে 2011 সালে উনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন নির্বাচনী হলফনামায় কি দিয়েছিলেন সেটা একটু জেনে নেওয়া যায়। এটা গুগলে নির্বাচন কমিশনের সাইট থেকে দেখে নিয়েছি। উনি যে হলফনামা দিয়েছিলেন তাতে বলেছিলেন যে ওনার কাছে নগদ ক্যাশ 5,000 ছিল, বাড়ি এবং গাড়ি নেই, সেভিংস বা ফিক্সড ডিপোজিটও কিছু নেই, গয়না নেই। বাড়ি যেটা আছে পাম এভিনিউ বালিগঞ্জে, এটা ওনার স্ত্রীর নাম। এবং সবসময় আমরা দেখতাম, আগেও বললাম যে সংস্কৃতির জগতের সাথে ওনার একটা ভালো ওঠাপড়া ছিল। সংস্কৃতি জগতের মানুষকে সংস্কৃতি জগতে বিচরণ করতে উনি খুব ভালোবাসতেন। আর সবসময় আমরা দেখতাম ওনাকে সাদা ধুতি আর পাঞ্জাবিতে, ওটাই ওনার পছন্দের ড্রেস ছিল। আর তাছাড়া ছিল একটা সাদা অ্যাম্বাসাডার যার ড্রাইভারের নাম ছিল ওসমান। তা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই মহান নেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাই। উনি 8ই আগস্ট 1924 সালে পরলোকগমন করেন। কিছুদিন ধরেই উনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং সেদিন ব্রেকফাস্ট করার সময় ওনার শ্বাসকষ্ট তীব্র থেকে তীব্রতর হয় এবং উনি তাতে মারা যান। ওনার আত্মার চিরশান্তি কামনা করি। যে বক্তব্য আমাদের বক্তারা বলেছেন সেই বক্তব্য থেকে 3টি কথা বেরিয়ে আসে। সেই কথাগুলি আপনারা মাথায় নিয়ে ফিরবেন। প্রথম কথা, দেশের অবস্থা ভালো না। বিজেপি বিষ ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে। দেশ ছারখার হয়ে যাবে এই বিজেপি চললে। এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে। এই বিজেপিকে সরাতে হবে। তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমি বলবো বিজেপি হটাও, আপনারা বলবেন দেশ বাঁচাও। বিজেপি হটাও। আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া। মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে, তাদের সরকার এটা। চলতে পারে না। তাই আমাদের আওয়াজ, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। আমি বলবো তৃণমূল হটাও, আপনারা বলবেন বাংলা বাঁচাও। তৃণমূল হটাও। আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে। সামনে লড়াই, বড় লড়াই আসছে, নির্বাচনের লড়াই। তাই আমি ডাক দেবো, সামনে লড়াই, তৈরি হও। আমি বলবো সামনে লড়াই, আপনারা বলবেন তৈরি হও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে।
আমি বলবো লড়তে হবে, আপনারা সবাই বলবেন জিততে হবে। এ লড়াই লড়তে হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সব শান্তভাবে বাড়ি ফিরে যান।